পূর্ব পাকিস্তানে কোনোভাবেই চলবে না কমিউনিস্ট রাজনীতি, একথা ভালো করেই বুঝে গিয়েছিলেন কমিউনিস্ট নেতা জ্যোতি বসু। আজকের কমিউনিস্ট নেতারা না এই যতই বিজেপিকে সাম্প্রদায়িক বলুক, কি শ্যামাপ্রসাদ মুখার্জিকে সাম্প্রদায়িক বলে বেলাগাম আক্রমণ করুক, কিংবা ধরুন শ্যামা পোকাই বা বলুক, সেদিন এই শ্যামাপ্রসাদ মুখার্জির পায়ে পড়েছিল জ্যোতি বসুদের দল। রাজনৈতিক উদ্দেশ্যে শ্যামাপ্রসাদ মুখার্জির প্রস্তাবকে সমর্থন করতে বাধ্য হয়েছিল জ্যোতি বসুদের দল। পশ্চিমবঙ্গের পক্ষে ভোট দেন জ্যোতি বসু ও রতনলাল ব্রাহ্মণ নামে দুই কমিউনিস্ট নেতা। কারণ তারা স্পষ্ট বুঝে গিয়েছিলেন যে পূর্ব পাকিস্তান হবে একটা ইসলামিক দেশ এবং কোনো ইসলামিক দেশে কমিউনিজমের কোনো স্থানই নেই। আর সারা পৃথিবী জুড়ে আমরা সেটাই দেখতে পাচ্ছি। কমিউনিস্ট রাষ্ট্রগুলিতে যেমন পলিটিক্যাল ইসলাম স্থান পায়নি, একইভাবে ইসলামিক রাষ্ট্রগুলিতে কমিউনিজম কখনো স্থান পায়নি। সদ্য সমাপ্ত হয়েছে বাংলাদেশের নির্বাচন। এই নির্বাচনে ক্ষমতা দখল করেছে বিএনপি, দ্বিতীয় স্থানে রয়েছে জামাত, আর কমিউনিস্ট পার্টি সেখানে কত ভোট পেয়েছে জানেন? 0.08%। তারা সব আসনে তো প্রার্থী দিতেই পারেনি, মাত্র 65টি আসনে প্রার্থী দিয়েছিল। যতগুলো আসনে তারা প্রার্থী দিয়েছিল প্রত্যেকটিতেই তাদের জামানত খোয়া গেছে, অর্থাৎ সামান্যতম ন্যূনতম ভোটটুকুও তারা পায়নি। একবার দেখে নিই সদ্য সমাপ্ত বাংলাদেশের নির্বাচনে কে কতটা ভোট পেল। বিএনপি পেয়েছে 49.97% ভোট, জামাত তারা পেয়েছে 31.76% ভোট, এনসিপি তারা পেয়েছে 3.05% ভোট, আর বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পেয়েছে 0.08% ভোট। শ্যামাপ্রসাদ মুখার্জি যদি সেদিন অটল না থাকতেন তবে বাংলাদেশের কমিউনিস্টদের মতো 0.08% অস্তিত্ব নিয়ে আজকে ধুঁকতে হতো জ্যোতি বসুর দলকে। জ্যোতি বসুরা সেদিন বাধ্য হয়েই তাঁর পায়ে শরণাপন্ন হয়েছিলেন। এই সত্যটা কি আজ বামপন্থীরা স্বীকার করার সাহস রাখেন? কমেন্ট করে আপনারা নিজেদের মতামত জানান, আর আমাদের চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। নমস্কার, আমি শুভ্র চট্টোপাধ্যায়, আর আপনারা দেখছেন মাধ্যম। 1946 সালে জ্যোতি বসু বুঝেছিলেন যে তাকে নেতা হতে গেলে পশ্চিমবঙ্গের নেতাই হতে হবে। আর পশ্চিমবঙ্গের নেতা তিনি তখনই হতে পারবেন যখন এটা একটা হিন্দু হোমল্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হবে। দেশভাগের সময় শ্যামাপ্রসাদ মুখার্জির সেই প্রস্তাবকে সমর্থন করার ফলেই পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠিত হয় এবং 1977 থেকে 2011 সাল পর্যন্ত জ্যোতি বসুদের দল পশ্চিমবঙ্গে রাজত্ব করে। 1947 সালের 20 জুন তৎকালীন বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলিকে দুই ভাগে ভাগ করে আলাদা অধিবেশন ডাকা হয়েছিল। এই অধিবেশনে অংশগ্রহণ করেন হিন্দু সংখ্যাগরিষ্ঠ পশ্চিম অংশের সদস্যরা আর মুসলিম সংখ্যাগরিষ্ঠ পূর্ব অংশের সদস্যরা। পশ্চিমবঙ্গ গঠনের প্রশ্নে ভোট নেওয়া হয় হিন্দু সংখ্যাগরিষ্ঠ পশ্চিমবঙ্গে। এখানে মোট ভোটদানকারী সদস্য ছিলেন 79 জন। পশ্চিমবঙ্গ গঠনের পক্ষে ভোট দেন 58 জন, পশ্চিমবঙ্গ গঠনের বিপক্ষে ভোট পড়ে 21টি ভোট। এই 58 জনের ভোটের ফলেই সিদ্ধান্ত হয় যে পশ্চিমাঞ্চল ভারতভুক্ত হয়ে পশ্চিমবঙ্গ নামে আলাদা প্রদেশ হবে। পশ্চিমবঙ্গ গঠনের পক্ষে ভোট দিয়েছিলেন দুজন কমিউনিস্ট নেতা, জ্যোতি বসু ও রতনলাল ব্রাহ্মণ। 1946 সালের অবিভক্ত বাংলা আইনসভায় জ্যোতি বসু নির্বাচিত হন রেলওয়ে লেবার কনস্টিটিউয়েন্সি থেকে। এটা ছিল একটা বিশেষ শ্রমিক আসন, যেখানে মূলত রেলওয়ে কর্মচারীদের প্রতিনিধিত্বের জন্য বিধায়ক নির্বাচিত হতেন। তিনি তখন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার প্রার্থী হিসেবে জয়ী হন। রতনলাল ব্রাহ্মণ নির্বাচিত হন 24 পরগনার গ্রামীণ শ্রমিক প্রতিনিধিত্বমূলক আসন থেকে। তিনি অবিভক্ত বাংলার আইনসভায় সিপিআই এর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন এবং 20 জুন 1947-এর ভোটাভুটিতে অংশগ্রহণ করেন এবং পশ্চিমবঙ্গ গঠনের পক্ষে ভোট দেন। অবিভক্ত বাংলায় তখন মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ। মুসলিম লীগ নেতৃত্বের দাবি কলকাতা সহ সমগ্র বাংলাকেই পাকিস্তানের অন্তর্ভুক্ত করতে হবে। সেই দাবিতেই গ্রেট ক্যালকাটা কিলিং ও নোয়াখালী গণহত্যা। এদিকে সমগ্র বাংলাকে পাকিস্তানের অন্তর্ভুক্তিকরণের বিরুদ্ধে হিন্দু বাঙালিদের মধ্যেও গড়ে উঠেছে প্রবল জনমত। মুসলিম লীগের নেতা তথা গ্রেট ক্যালকাটা কিলিংয়ের খলনায়ক সুরাবর্তী তখন এক ফাঁদ পাতলেন। দুই বাংলাকে নিয়ে অখণ্ড স্বাধীন রাষ্ট্র তৈরি করার প্রস্তাব রাখলেন তিনি।
অর্থাৎ অখণ্ড বাংলা না হবে ভারতের না পাকিস্তানের, কিন্তু এরপরেও বাংলাতে হিন্দুরা সংখ্যালঘু হয়ে যেত। আশ্চর্যজনকভাবে অখণ্ড বাংলা রাষ্ট্রের দাবিতে সম্মতি দিলেন মোহাম্মদ আলী জিন্না। অর্থাৎ যেন তেন প্রকারেণ তৎকালীন অখণ্ডবঙ্গের পশ্চিমাংশ, যা বর্তমানের পশ্চিম বাংলা, যেখানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ, সেটিকে ভারত থেকে আলাদা করতেই হবে। সুরাবর্দির এমন পাতা ফাঁদে পা দেন কংগ্রেসের দুই নেতা শরৎচন্দ্র বসু ও কিরণ শঙ্কর রায়। এমন সময় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বুঝতে পারলেন যে হিন্দু বাঙালির অস্তিত্ব বিপন্ন করতে ফাঁদ পেতেছে মুসলিম লীগ। হয়তো পাকিস্তানে নিয়ে যেতে চাইছে, অথবা স্বাধীন রাষ্ট্রের নামে একটা ইসলামিক রাষ্ট্রে হিন্দুদের তারা সংখ্যালঘু করে রাখতে চাইছে। সেই সময় থেকেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তার সমস্ত শক্তিকে নিয়োজিত করলেন হিন্দু সংখ্যাগরিষ্ঠ পশ্চিমবঙ্গকে ভারতে রাখার জন্য। 1947 সালের ফেব্রুয়ারি মাসে হিন্দু মহাসভার নেতৃত্বে তিনি একটা কমিটি গঠন করেন এবং সারা বাংলা জুড়ে সফর শুরু করেন। বড় বড় জনসভাগুলিতে তিনি বক্তব্য রাখেন। মানুষকে বাংলা ভাগের প্রয়োজনীয়তা তিনি বোঝাতে থাকেন। কংগ্রেসের নেতাদের কাছেও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আবেদন রাখেন যে তারা যেন বাংলা ভাগের পক্ষে ভোট দেন। 1947 সালের 15ই মার্চ কলকাতায় হিন্দু মহাসভা একটা দুদিনব্যাপী আলোচনা সভার আয়োজন করে। এতে হাজির ছিলেন ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার, ভাষাবিদ সুনীতি কুমার চট্টোপাধ্যায়, হেমেন্দ্রচন্দ্র ঘোষ প্রমুখ। এই সভায় সর্বসম্মতিক্রমে একটা প্রস্তাব গ্রহণ করে হিন্দু মহাসভা। অখণ্ড বাংলার হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলিকে নিয়ে একটা আলাদা প্রদেশ গঠন করার কথা লেখা হয় ওই প্রস্তাবে। অন্তর্বর্তী সরকারের কাছে ওই প্রস্তাব পেশও করে হিন্দু মহাসভা। 1947 সালের 23শে এপ্রিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে বড়লাট মাউন্ট ব্যাটেনের একটা বৈঠক হয়। সেখানে ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় লর্ড মাউন্ট ব্যাটেনকে বোঝান কেন বাংলা ভাগ করা প্রয়োজন। 1947 সালের মে মাসের প্রথম দিকে ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বাংলা ভাগের প্রয়োজনীয়তার কথা মহাত্মা গান্ধী এবং জওহরলাল নেহেরুকেও বলেন। তবে জানা যায় তাঁরা এই বিষয়টি খুব একটা আমল দেননি। দীর্ঘ আন্দোলন এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রয়াসের পরে 1947 সালের 20শে জুন বঙ্গীয় আইন পরিষদের পশ্চিমাংশের সদস্যরা বাংলার দ্বিখণ্ডীকরণের প্রস্তাব বা পশ্চিমবঙ্গের প্রস্তাব 58-21 ভোটে পাস করান। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মুসলিম লীগের পাতা ফাঁদ থেকে বের করে আনেন হিন্দু বাঙালিকে। হিন্দু বাঙালি পায় তার নিজস্ব হোমল্যান্ড। গ্রেট ক্যালকাটা কিলিং ও নোয়াখালী দাঙ্গার পরেও মুসলিম লীগ সমগ্র বাংলাকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করতে ব্যর্থ হয় স্বাধীন বাংলা রাষ্ট্র গঠনের নামে হিন্দু বাঙালিকে দাস করে রাখার পরিকল্পনা। মুসলিম লীগের যাবতীয় চক্রান্তকে প্রতিহত করতে সমর্থ হন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এই চক্রান্ত থেকে তিনি হিন্দু বাঙালিকে বের করে আনতে পেরেছিলেন বলেই পশ্চিমবঙ্গে কমিউনিস্ট রাজনীতি প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছিল। জ্যোতি বসুরা হিন্দু সংখ্যাগরিষ্ঠ সমাজে রাজনীতি করতে পেরেছিলেন বলেই বামপন্থীরা সংগঠন গড়ে তুলতে সক্ষম হন। কিন্তু যদি পশ্চিমবঙ্গ হিন্দু সংখ্যাগরিষ্ঠ না হতো, তাহলে কি জ্যোতি বসুরা বামপন্থী রাজনীতি করতে পারতেন? এই প্রশ্নের উত্তর অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। শ্যামাপ্রসাদ মুখার্জির উদ্যোগে গঠিত সেই হিন্দু সংখ্যাগরিষ্ঠ পশ্চিমবঙ্গে 1951 সালে সেন্সাস রিপোর্ট অনুযায়ী হিন্দু জনসংখ্যা ছিল 78.09%, অর্থাৎ প্রায় 79%। সেই সময় মুসলিম জনসংখ্যা ছিল 19.5%। বর্তমানে পশ্চিমবঙ্গে হিন্দু জনসংখ্যা প্রায় 70%, অর্থাৎ প্রায় 8% কমেছে। অন্যদিকে মুসলিম জনসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 27%, অর্থাৎ প্রায় 8% বৃদ্ধি পেয়েছে। 2011 সালে সেন্সাস রিপোর্টে এই তথ্য উল্লেখ রয়েছে। আজ এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাদের প্রতিবেদন জানাতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম। भारत के हृदय प्रदेश मध्य प्रदेश की धरती, जहां परंपरा और प्रगति का संगम है, और यहीं भोपाल में पहली बार आयोजित हुआ ग्लोबल इन्वेस्टर्स समिट 2025। प्रधानमंत्री नरेंद्र मोदी जी के कर कमलों से शुरुआत और केंद्रीय गृह मंत्री अमित शाह जी का मार्गदर्शन। इसमें शामिल हुए 9 देश, 25,000 से अधिक निवेशक और 100 से ज्यादा विदेशी प्रतिनिधि।
समिट में हुए 89 MOUs पर हस्ताक्षर, 600 से अधिक बीदोग और 5000 प्लस बीदोग मीटिंग्स, 26 लाख करोड़ से ज्यादा निवेश, जिनसे 17 लाख से अधिक रोजगार सृजित होंगे। मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में सिंगल विंडो सिस्टम 29 दिन में भूमि आवंटन और उद्योग एवं रोजगार वर्ष 2025 जैसी पहले मध्य प्रदेश बना देश का तीसरा सबसे बड़ा निवेश आकर्षण। यह सिर्फ एक समिट नहीं, बल्कि आत्मनिर्भर भारत की दिशा में मध्य प्रदेश की ऐतिहासिक छलांग है। मध्य प्रदेश उद्योग एवं रोजगार का नया गढ़।